50টির মতো পয়েন্টে ঐক্যমত আছে, 30টির মতো পয়েন্টে আমাদের নোট অফ ডিসেনশন, আমাদের একা না, সবার নোট অফ ডিসেনশন আছে। এখন এই যে 84টি প্রশ্ন, এই 84টি বিষয়ে আমরা বিভিন্ন বিষয়ে সংশোধন করছি। আর সংস্কারের একটা ব্রড ফর্মে ব্যবহৃত হয়, যে পুরো সংবিধানটাকে উলট পালট করে দেওয়া, তাই না? সেজন্য আপনি রিফর্ম না অ্যামেন্ডমেন্টস, এই একটা শব্দের খেলা শুরু হয়েছে আমি দেখলাম। রিফর্ম না অ্যামেন্ডমেন্টস, আমরা বলছি ইজ কাইন্ড অফ অ্যামেন্ডমেন্টস, মানে এগ্রিগেশন অফ মেনি অ্যামেন্ডমেন্টস ইজ কল্ড রিফর্ম, এটাও আপনি রিফর্মেশন, এটাও আপনি বলতে পারেন। সুতরাং আপনার জুলাই সনদের যে 84টা দফা আছে, তার প্রতিটি দফা আমরা যে মানব, আজকেও আমরা উচ্চারণ করেছি এবং সবাই সেটা দেখেছে। এখন তারা বলছে যে জুলাই সনদ বাস্তবায়ন পরিষদ বাস্তবায়নের জন্য যে আদেশ, সেই আদেশ অনুযায়ী সব কিছু করতে হবে। এখন ওই আদেশে আমি যেটা দেখলাম, আমি নিজস্ব দেখলাম যে আমরা সংসদের দক্ষিণ প্লাজার সমস্ত দল মিলে যে জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম, আদেশের মধ্যে আবার সেটা যায় নেই। এইখানে একটা মহা সমস্যা রয়ে গেছে, গোজামিল ব্যবস্থা রয়ে গেছে। আপনারা কি মনে করছেন যে এই যে বিশেষ কমিটিটা তৈরি হবে, এই বিশেষ কমিটিটা এই সব বিষয় সমাধান হবে আসলে? তার মানে কি, যে আমাদের যে যুক্তিতর্কগুলো সবাই তুলে ধরছে, দেখেন কত প্রাণবন্ত। আজকে তো আমি খুবই উপভোগ করলাম, অনেক কিছু জানতেও পারলাম যে আসলে সংবিধান, তারপরে আপনার এই যে সংস্কার, সংসদের আইন কানুন এবং ডিবেটস, আর্গুমেন্ট যেগুলো বিরোধী দল সরকারি দল করলেন, এবং সবাই একমত উপনীত হলো, ঠিক আছে আমাদের একটা কমিটি গঠন করে সেই বিশেষ কমিটি আলোচনা হবে, এরপরে আবার সংসদ আলোচনা হবে। আরেকটি বিষয় নিয়ে বিএনপির প্রতি প্রশ্ন তোলা হচ্ছে, বিশেষ করে এনসিপির পক্ষ থেকে, সেটা হচ্ছে যে বিএনপি যে নোট অফ ডিসেন্টের কথা বারবার বলে আসছে, সেই নোট অফ ডিসেন্ট আসলে গণভোটের যখন হ্যাঁ জয়যুক্ত হয়, তখন সেটি আসলে সেই নোট অফ ডিসেন্ট আসলে থাকে না। সেক্ষেত্রে আপনারা কি বলতে চান? গণভোট এবং গণভোটটা কি জন্য হয়েছে, যে জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব কি করব না, তাই তো? জনগণের কাছে ম্যান্ডেট নিয়েছি যে জুলাই সনদ বাস্তবায়ন করব কি করব না। জনগণ হা ভোট দিয়েছে, মানে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবেন। এখন জুলাই সনদের যে 84টা পয়েন্টে আমাদের যে নোট অফ ডিসেনশন ছিল, সেটা সহজ স্বাক্ষর হয়েছে। এখন আমরা কিন্তু ওই আমাদের নির্বাচনী ইশতেহারে এই কথাগুলো উল্লেখ করেছি। আমাদের ইশতেহার দেখবেন আর জুলাই সনদ দেখবেন একই রকম, জুলাই সনদ আমাদের নোট অফ ডিসেনশন একই রকম। ওখানে কিন্তু আমরা 52% ভোট পেয়েছি, প্লাস ভোট পেয়েছি। তাহলে আমাদের এই যে ডিসেনশন যেগুলো আছে, এই সেগুলো আমরা বাস্তবায়ন করব, যে জনগণ আমাদের 52% ভোট দিয়েছে, যে আমাদের দল হিসেবে সেটা আপনারা, আর ওই যে 69% ভোট গণভোটের জন্য, সেটা তো আমরা বাস্তবায়ন করব, ওই 84টা পয়েন্ট। কিন্তু কথা থাকে যে বিষয়গুলো ডিসেনশন আমরা দিয়েছি, সেটা সব আমরা স্বাক্ষর করেছি। তাহলে সেই এবং আপনার জুলাই সনদ আদেশেও দেখবেন লেখা আছে যে রাজনৈতিক আদেশও, আমার ধারাটা মনে নেই কত নম্বর পয়েন্টে লেখা আছে, যে সমস্ত ডিসেনশন আছে, সেই সমস্ত রাজনৈতিক দল যদি জনগণের রায়ে জয়ী হয়, তাহলে তারা তাদের মতো করে মানে তাদের সেই বর্ণিত ইশতেহারটি তারা পালন করবে। অসংখ্য ধন্যবাদ। আমি এটা তো ক্লিয়ার একদম। মাহবুব আজিজ ভাই, আপনার কাছে এই বিষয়টা নিয়ে যে বিশেষ কমিটি প্রস্তুত করা হলো, তৈরি করা হলো সরকারের দলের পক্ষ থেকে, এটা যখন আসলো, তখন সেটিকে আসলে আপনি কিভাবে দেখছেন, এবং সংবিধান সংস্কার নাকি সংশোধন, এই বিষয়টা নিয়ে বিতর্কের অবসান আসলে কিভাবে হওয়া উচিত বলে মনে করেন আপনি? ধন্যবাদ, শুভেচ্ছা হেলাল ভাইকে। দেখুন, এই যে বর্তমান যে সংসদ, তার প্রতি তো জন আকাঙ্ক্ষা প্রচণ্ড, এবং বিশেষ করে গণ অভ্যুত্থানোত্তর একটি সংসদ, যেখানে দীর্ঘদিন গণতন্ত্র অনুপস্থিত ছিল, জবাবদিহিতা আইনের শাসন অনুপস্থিত ছিল, এবং অন্তর্বর্তীকালীন সরকারের নানান রকম ভূমিকার পর, তো এর মধ্যে যে ব্যাপারগুলো ঘটেছে, যে সংসদে যে বিতর্ক দেখা যাচ্ছে, একদিক থেকে দেখলে ঠিক আছে, এই বিতর্ক তো যুক্তিপূর্ণ বলে মনে হচ্ছে এবং পরস্পর, কিন্তু একটু ভিতরে যদি আমরা যাই, দেখুন জাতীয় ঐক্যমত্য কমিশন, 33টি রাজনৈতিক দল নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন হয়, 54টি নিবন্ধিত দলের মধ্যে, ওখানেই তো একটি শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে। আরও ফাঁকি রয়ে গেছে যে জাতীয় পার্টিকে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে দিলেন, কিন্তু আপনারা সংস্কার কমিটির সংলাপে রাখলেন না। কিন্তু
এবং সর্বশেষ গ্রাহ্য নির্বাচনে যে 40% ভোট আওয়ামী লীগ পেয়েছিল, সেই দলের অংশগ্রহণও কিন্তু সেখানে আমরা দেখি নাই। এবং সেইটাও কিন্তু সরকারের একটা ঘোষণা, একটা এক ধরনের নির্বাহী ঘোষণা, এই সব কিছু ঘটে গেছে। অর্থাৎ অনেক জোড়াতালি কিন্তু আগেও দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে এই যে এখন জামাতের কথাবার্তা শুনলে কি মনে হয়, জামাত এনসিপির কথাবার্তা শুনলে মনে হয় কি, যেটা আজকে পার্থ সাহেব বলেছেন সংসদে, যে জুলাই গণ অভ্যুত্থানে সকল কৃতিত্ব যেন জামাতের, সকল কৃতিত্বই যেন জামাত এনসিপির। এবং তিনি এটাই বলেছেন যে আপনারা 6 বলে 12 রান করেছেন, আমরা 300 রান আগে করে রেখেছি সবাই মিলে। আসলেই কিন্তু সারা দেশের মানুষ মিলে 300+ রান করে দেওয়ার পরে ছাত্ররা কোটা বিরোধী যারা আন্দোলন করছে শেষ শটটি তারা দিয়েছে। কাজেই এখন তারাই যদি সবচেয়ে বড় পোপ হয়ে যায়, ক্যাথলিকের সেই গল্পের মতো যে সব কিছু তারা করেছে, এখন আপনার সেই ক্ষেত্রে, এবং তারা যখন এই ধরনের দাবি করছে যে সংস্কার নিয়ে প্রশ্নগুলো, আপনি দেখেন আরেকটা শুভঙ্করের ফাঁকি, নারী সংস্কার নিয়ে তারা কথা বলে না কেন? নারী সংস্কারের ব্যাপারেও তো একটি প্রতিবেদন ছিল, সেটা নিয়ে জামাত এনসিপি কথা বলে না কেন? শুধুমাত্র ক্ষমতায় কয় বছর থাকবেন, কি করবেন না করবেন, এইগুলো নিয়ে তাদের এত চিন্তা কেন? এবং বিএনপি তো একটি রাজনৈতিক দল, তারা তাদের ম্যানিফেস্টো ঘোষণা করেছে, 31 দফা দিয়েছে আরও আগে, সেইটার ভিত্তিতে তারা 51-52% ভোট পেয়েছে। আবার দেখুন যে গণভোটের কথা তারা বলে, 3 কোটি লোক না ভোট দিয়েছে, এবং অংশগ্রহণকারী 6 কোটি ভোটার কিন্তু ভোটেই অংশগ্রহণ করে না। 6 আর 3 যদি সরল অঙ্ক করি, 9 কোটি ভোটার তো আপনার হ্যাঁ ভোটের পক্ষে নাই। তাহলে তো সিংহভাগ মানুষ তো হ্যাঁ পক্ষের বিরুদ্ধে, এই প্রশ্ন যদি তোলা হয়। কাজেই আপনার কিন্তু যুক্তিতর্ক সব কিছুতেই আপনি দিতে পারবেন। সবচেয়ে বড় কথা কি, যেটা পার্থ সাহেব আরও বলেছেন, যে আপনাদের সংবিধানের প্রতি এত রাগ কেন? কারণ আপনাদের সেই পরাজয়ের দলিল কিনা এটা। কিন্তু সেটি কেন হচ্ছে এনসিপির যারা সংসদ সদস্য হয়েছে তাদের উদ্দেশ্য করে এই কথাটা আসলে কেন তিনি বললেন? কারণ এনসিপি তো জামাতের উপদল হিসেবে এখানে অংশগ্রহণ করছে, জামাত যা বলছে এনসিপি তাই বলছে, এবং এনসিপি তারা দাবি করছে যে তারা সকল গণ অভ্যুত্থানের সকল ঘটনা তারা ঘটিয়েছে। এটা আসলে কেউ এককভাবে ঘটায়নি। আপনি কি এটাও মনে করছেন, যেমন নারী সংস্কার কমিশনের কথা যখন বললেন, সেটাও জামাত চাই বলেই কি এনসিপি সেটা নিয়ে কথা বলছে না? কারণ এনসিপি ভুলে গেল কেন? এই প্রশ্ন তো বিএনপির পক্ষ থেকে আগামী দিনই তো সংসদে তোলা উচিত। ভাই, আপনারা এত সংস্কারের কথা বলছেন, নারী সংস্কার কমিশন নিয়ে কথা বলেন না কেন? আপনি সংস্কার নিয়ে কথা বলবেন যখন, সব সংস্কারিত করা উচিত, সেটা নিয়ে আপনার কোনো কথা নেই। এটা বললেই তো তারা এখন হই হই করে উঠবে। কাজেই আপনি আপনার সুবিধা মতো আপনি সংস্কার করবেন। আপনারা চাচ্ছেন যে আওয়ামী লীগ বা বিএনপির মতো বড় দলগুলোকে হাত পা শিকল দিয়ে বেঁধে রাখলে আপনার সুবিধাটা কি হয়? সুবিধাটা হয় যে আপনি সমাজে বড় একটি দল হিসেবে খুব দ্রুত গতিতে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন, এবং যেটা অন্তর্বর্তীকালীন সরকার 18 মাসে করে গিয়েছে। কারণ যেই দলের ভোট 3 থেকে 7%, সেই দলের ভোট হঠাৎ করে 36% হলো কি করে? কারাই এত ভোট দিল? এই জামাত ইসলামের এত ভোট বেড়ে গেল এই কদিনে। আর ছিলই বা কারা? মানে দল হিসেবে ছিলই বা কারা? মানে দল হিসেবে ছিল না, এটাই তো করা হয়েছে তখন, যে দল হিসেবে থাকবে না, যাতে বিরোধী দল তারা হতে পারে। সেটা যদি বলা হয়, যেভাবে আওয়ামী লীগের সময় জাতীয় পার্টিকে পুতুল বিরোধী দল বানানো হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু যুক্তরাষ্ট্র ফেরত, অনেক লেখাপড়া জানে, ওনারা পুতুল না বানিয়ে একটু জীবন্ত বানিয়েছেন। এই পুরোটা সময় বিএনপির ভূমিকা আসলে কি ছিল এখানে? এখানে বিএনপি তাদের মতো করে ম্যাচিউরড রাজনীতি করেছে বলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ বিএনপি কি করবে? তারা কি এখন বলবে যে না আপনি আওয়ামী লীগকে নিয়ে আসেন? তারা তো বলেছে যে যেইটা নিয়ম কানুনের মধ্যে সম্ভব, তারা মব সন্ত্রাসীদের বিরুদ্ধে বলেছে। তারা বলেছে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না। যারা এমনও আমরা দেখেছি নির্বাচনের আগে নেতারা সরাসরি বলেছেন যে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা ছাড়া অন্যদের তো অনেক সুযোগ আছে সমাজে ফেরত আসার, এবং এটা তো আসবেই। আজ হোক কাল হোক এই প্রশ্নগুলো উঠবে না। আপনি কতদিন 3 থেকে 4 কোটি লোককে সমাজের বাইরে ফেলে রাখবেন? এটা কি সম্ভব? এটা তো আসবেই, হয়তো এই সংসদে আলোচনা হবে। এবং আপনি দেখুন যে বিএনপি কিন্তু কখনোই আইন নিজের হাতে তুলে নেবার কথা বলছে না। তারা সবসময়ই বলছে যে আইনের শাসন আমরা দেখতে চাই, এবং সেটা কিন্তু মব সন্ত্রাসের বিরুদ্ধে যেমন, সেভাবে নিশ্চয়ই যারা হত্যার সঙ্গে জড়িত তাদেরকে তো আসলে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ দেওয়ার কোনো সুযোগই নাই। এবং সেইটা এখন আপনি দেখুন যে জামাত ইসলামের যে রাজনীতির যে শুভঙ্করের ফাঁকিগুলো, যেখানে ভেন্টিলেটরের অভাবে রাজশাহী মেডিকেল কলেজে 22 জন শিশু মারা গেল, এবং সেখানে ভেন্টিলেটর নাই। স্বাস্থ্যমন্ত্রী সংসদে বললেন যে এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজ ফিতা সিরিঞ্জ কেনার টাকা নাই।
তার মানে কত বড় লুণ্ঠন এখানে হয়েছে। আমরা আওয়ামী লীগের লুণ্ঠন সম্পর্কে সবাই জানি, এই 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের লুণ্ঠন সম্পর্কে তো জানা যাচ্ছে। তাহলে এই যে শিশুগুলো মারা যাচ্ছে, এই যে হামে যে 41 জন শিশু মারা গেল, এর দায় কে নেবে? এবং এই বিএনপি সরকারের উচিত অনতিবিলম্বে এই 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত খাতগুলো আছে, স্বাস্থ্য খাত, সড়ক খাত, তারপরে অর্থনৈতিক খাতের শ্বেতপত্র প্রণয়ন। আজল ভাই, হেলাল ভাই, আপনার কাছে একটু আসি। যেমনটি জনাব মাহবুব আজিজ তিনি বলছিলেন, বিগত সরকারের যে 18 মাসের শাসন ব্যবস্থায়, সেখানে তিনি মূলত প্রসঙ্গটি যে কারণে তুলেছেন সেটি হচ্ছে যে আমরা শিশুদের হামের প্রকোপটা ভয়াবহ একটা রূপ দেখতে পাচ্ছি, এবং সেটার ভয়াবহতা এতটা বেশি, আমরা শুধুমাত্র মার্চে 32 জন শিশুকে মারা যেতে দেখেছি এই সংক্রান্ত জটিলতায়, এবং বলা হচ্ছে প্রায় 1500-র বেশি শিশু এটা দ্বারা আক্রান্ত, বেশিরভাগই 9 মাসের কম বয়সী শিশুরা আক্রান্ত হচ্ছে। এবং ভবিষ্যতে আসলে এই ব্যবস্থাটা কোন দিকে যাচ্ছে বা এই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমরা সে সম্পর্কে খুব বেশি অবগত নয়। বিগত 18 মাসের টিকা ব্যবস্থাটা, ইপিআই যে সিস্টেমটা, সেটা আসলে কোথায় ছিল, সেই ব্যাপারগুলো নিয়ে স্বাস্থ্য খাত শুধু নয়, যেমনটি জনাব মাহবুব আজিজ বলছিলেন, শুধু স্বাস্থ্য খাত নয়, সড়ক যোগাযোগ থেকে শুরু করে সবকিছু নিয়ে বিএনপিকে কোনো শ্বেতপত্র প্রণয়নের ব্যবস্থা নিবে কিনা? দেখেন, এইখানে মানে একজনকে হিংসা, প্রতিহিংসা, দোষারোপের কিছু নেই। গত 18 মাসের শেখ হাসিনার আমল তো ছিল আপনার চৌর্যবৃত্তির একটা দুর্দান্ত উদাহরণ, তাই না? কিন্তু মাহবুব আজিজ ভাই রাইটলি মেনশন করেছেন যে হামের টিকা কেন ডক্টর ইউনূস সরকার কেনেনি, তাই না? আমাদের আপনার আজকে প্রায় 1 মাসের অধিক সরকার, প্রায় 1.5 মাসের একটি সরকার। আমাদের মন্ত্রী 300 ধারায় বক্তৃতায় বলেছেন সংসদে, স্বাস্থ্যমন্ত্রী, যে এমন অবস্থা যে ওষুধ কেনার টাকাও স্বাস্থ্য খাতে এখন নেই। ওষুধ কেনা হয়েছে আগে, মানে সে কাজের গরু কিতাবে আছে, গোয়ালে নেই। ওষুধ কেনা হয়েছে, ওষুধ নেই। তা যদি ওষুধ কিনাই হতো তাহলে সে ওষুধ থাকতো আজকে আপনার ডেটা অনুযায়ী বা তথ্য। ওষুধ নামে কেনা হয়েছে কিন্তু ওষুধ আসেনি। এখন আমাদের সরকার ক্ষমতা, এটা তো আসলে দোষারোপের হলো না, বিষয়টা তো অত্যন্ত হ্যাঁ, জনগুরুত্বপূর্ণ। না, আমি বলছি যে ডক্টর ইউনূস সরকার, এটা শেখ হাসিনা সরকার করছে। ডক্টর ইউনূস সরকার এটা এসে তিনি কেন এই যখন দেখলেন এই ওষুধটা কিনলেন না কেন? এখন আমরা চাহিদাপত্র দিয়েছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, এখন জরুরি ভিত্তিতে হামের যে মিজেলসের যে টিকা, আবার র্যাবিজের একটা অ্যান্টিভ্যাকসিন আছে, সাপ্লিমেন্টারি টিকাগুলো দেওয়ার কথা। র্যাবিজেরও একটা আছে, ওই যে জলাতঙ্ক রোধ, এটাও কিন্তু শর্টেজ। এইগুলো আবার নতুন করে আপনার সংগ্রহ করা হয়েছে, কেনা হয়েছে। অতএব এই সমস্যার দ্রুতই সমাধান হবে। এখন আগের সরকার কেনেনি কেন, তার জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে কিনা এই বিষয়টা আমি এখনো ক্লিয়ার না। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বই তো হচ্ছে বিগত সরকারের যে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলোকে কন্টিনিউ করা। তার একটা শ্বেতপত্র দেখলাম দিয়েছিল, ওই যে দেবপ্রিয় ভট্টাচার্য 7টা শ্বেতপত্র, সেটার কি অবস্থা তাও আমি জানি না। তবে এখন আমাদের সামনে মূল চ্যালেঞ্জটা হলো আমাদের এই ডেমোক্রেসি রিএস্টাবলিশমেন্ট এবং ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা আমাদের সামনে মূল কোশ্চেন। দেখেন, ডেমোক্রেসিকে রিএস্টাবলিশমেন্ট করার জন্য কত কথা বলা হয়েছিল, যে জুলাই সনদ, যে সবাই মিলে মানছি আমরা। আজকে কিন্তু সংসদে তারাও প্রমাণ হয়েছে যে আমরা জুলাই সনদ মানছি। বরঞ্চ এই যে মাহবুব আজিজ ভাই একটা ভালো কথা বলছেন, যে জুলাই সনদে কিন্তু নারীদেরকে 15%, তাই না, ওই যে 5% আপনার দিতে হবে নমিনেশন। দেখেন, আপনি জুলাইয়ের প্রতি এত কান্নাকাটি করেন, একজনকে তো দাঁড়িয়ে দিলেন। আমরা তো অন্তত 9 জন না 10 জনকে দিয়েছি। আমরাও কোটা পূরণ করতে পারি, 15 জন করিনি, কিন্তু আপনি তো মোটেই দেননি। নেই মারছে কানামা, ভালো কথা আছে না? আমরা তো 9টা না 10টা দিয়েছি, আপনি তো মোটেই দেন। জুলাই সনদের প্রতি আপনি আন্তরিকতা দেখান, এটা তো মানে ক্রোকোডাইল টিয়ার্স লাইক, যে জুলাই সনদের প্রতি আপনার এত কান্না। আর জুলাই সনদ তো আপনি বলেছেন যে সিগনেচারই করবেন না, সিগনেচার করেছেন, আমরা কিন্তু সবার আগে করেছি। এই জন্য আমি বলি যে আমরা হলো জুলাই সনদের পায়োনিয়ার। এবার দেখেন যে এই যে বারবার দেখি আমি একটা কথা বলা হয় যে সংবিধান সংস্কার। আপনি বলেন 1972 সালের পর থেকে এই পর্যন্ত কতবার সংবিধান সংশোধন করা হয়েছে? আমি মনে করি যতবার সংবিধান সংশোধন করা হয় ততবারই একটা নতুন সংবিধানই হয় আসলে। আপনি দেখেন যে 72-এর সংবিধানে অনেক ধারা উপধারার সাথে অনেক কিছুর সাথে আমাদের দ্বিমত ছিল, বিধায় 1979 সালে 5ম সংশোধনের মাধ্যমে কি সংবিধান সংশোধন করা হয়নি? তারপরে অনেক বার সংবিধান
সংশোধন কাটাছেঁড়া করা করা হয়েছে, হয়েছে। হয়েছে না? বলে যে বেগম খালেদা জিয়া বলেছিল যে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। যেহেতু অনেক ধারা উপধারা আমাদের যে রাষ্ট্র জনগণের সাথে সাংঘর্ষিক ছিল, বিশেষ করে ছিল বলতে কি এখন নেই? এখন নেই? পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করা হয়েছিল, তখন তিনি স্পষ্ট কণ্ঠে বলেছিলেন যে এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। অথচ বলা হচ্ছে যে 72 সংবিধানকে ছুঁড়ে ফেলা। আচ্ছা, 72 সালে ওটা ছিল তত্ত্বাবধায়ক সরকারের এই বিলটা 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 2011 সালের ওই যে আপনার সুরঞ্জিত সেনগুপ্ত যে সংবিধান সংস্কার কমিশন, তারা এই তত্ত্বাবধায়ক সরকারের বিল মানে ব্যবস্থা বিলোপ করে, তখন বেগম খালেদা জিয়া এই কথাটা বলেছিলেন, তাই না? তা এই তত্ত্বাবধায়ক সরকারের বিল এখন আমরা ব্যবস্থা আমরা আনছি। অর্থাৎ সংবিধানের সবসময় আপনার সংশোধন হতেই চলে, হতেই থাকবে। এর জন্য যে আলাদা করে সংবিধান সংস্কার পরিষদ, এইটার কোনো কারণ বা গ্রহণযোগ্যতা আছে কিনা, এইটা একটা বিষয়। আমরা কিন্তু আজকে সংসদে এটা বলেছি যে আমাদের যে নির্বাচন কমিশন আমাদের শপথের সময় যে একটি আপনার যে ব্লু রঙের নীল রঙের একটা কাগজ ধরিয়ে দিলেন যে এটা আমাদের সিগনেচার করে শপথ নিতে হবে, এই এখতিয়ার ওনার আছে কিনা, এটাও কিন্তু আমরা আজকে সংসদে তুলেছি যে নির্বাচন কমিশনের এই এখতিয়ার আছে কিনা আমরা দ্বিতীয় আর একটি শপথ নেয়ার। আমি যদি দ্বিতীয় শপথটি দিতাম তাই তো আমার প্রথম শপথটির নাল অ্যান্ড ভয়েড বাতিল হয়ে যেত। আমি প্রথম তো আমার সদস্য হিসেবে নিলাম, তাহলে দ্বিতীয় শপথও দিতাম, প্রথম শপথ তো থাকে না। এই যে অসামঞ্জস্যগুলো, যারা সংবিধান বোঝেন, সংসদ বোঝেন, তারা হয়তো আমার এই কথা শুনে কিছুটা উত্তর দিতে পারবেন। যে সুতরাং এই যে দ্বিতীয় শপথটা, এইটার বিষয়ে আপনার সংবিধান সংস্কার পরিষদ করতে হবে, না করে আমরা জুলাই জাতীয় সনদ, যেটা প্রিন্ট আকারে আমাদের কাছে রয়েছে, আমরা দেখিয়েছি আজকে লাল রঙের একটি বই, সবাইকে দেখিয়েছি, এই বইটার যা স্বাক্ষর করেছি আমরা সবকিছু প্রতিপালন করব। এখন ওইখানে আপনার যে সংবিধান সংস্কার করে শপথ, তা কিন্তু নেই। আচ্ছা, শপথের প্রয়োজন আছে বলে মনে করছেন না সেটা পালন করার জন্য? যদি এটা আমার বক্তব্য, জি, আপনার বক্তব্য যেটা আসলে শপথের প্রয়োজন নয়, শপথ ছাড়াই আপনারা সেই জুলাই সনদের যা কিছু আছে সেটা আপনারা পরিপূর্ণ করতে পারেন, বাস্তবায়ন করতে পারেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু মাহবুব আজিজ ভাই আপনার কাছে একটু আসি। বিএনপির মানে যে বিষয়টি আসলে বারবার আলোচনা হয়ে এসেছে সেটা নিয়ে আবারও কথা বলা কতটুকু যৌক্তিক আমি জানি না। বিএনপির এই অবস্থানটা সেটা কিন্তু আসলে নির্বাচনে জয়লাভ করার পর, জয়লাভ করার আগে শপথ নেয়া না নেয়ার প্রসঙ্গটি সেভাবে আসেনি। বিএনপি বরঞ্চ গণভোটের পক্ষে ভোট চেয়েছে। আমরা জনাব তারেক রহমানকে সরাসরি দেখেছি তিনি ভোট চেয়েছেন, কিন্তু যখন আসলে বিএনপি জয়ী হয়ে ফিরে এলেন তখন তারা বললেন যে আসলে দুটি শপথ, যেমনটি আজিজুল ভাই, হেলাল ভাই বলছিলেন যে একটি শপথ নিলে আগেরটা আসলে নালান ভয়েড হয়ে যায়, সেটি কি আপনার কাছেও মনে হয়? দেখুন, এখানে আসলে দুটি প্রসঙ্গ আছে। এক নম্বর হচ্ছে, একটা কথা আছে এরকম যে বিড়ালটি সাদা না কালো সেটা বড় কথা নয়, বিড়ালটা কি ইঁদুর খায় কিনা সেটা হলো বড় কথা। আচ্ছা, সংবিধান কি, কোনটা কত কিছু সেটা বড় কথা, নাকি এটাতে গণতন্ত্র এবং জবাবদিহিতা আছে কিনা সেটা হলো বড় কথা। এখানে জামাত এবং এনসিপি যা করছে ওই বিড়াল সাদা না কালো নিয়ে কথা বলছে, সেইটার গণতন্ত্র কোথায়, জবাবদিহিতা কোথায়, আইনের শাসন কোথায়, এটা নিয়ে কিন্তু তার খুব বেশি খোঁজাখুঁজি করছে না। কেন করছে না? কারণ তারা বোঝাতে চাচ্ছে আমরা সেই বিজয়ী বীর, আমরা জুলাই থেকে উঠে এসেছি, আমাদের কথায় এখন সব কিছু চলছে, এবং তারা একটি অনেক বড় রাজনৈতিক দল যারা বিএনপিকে কণ্ঠাসা করে দিচ্ছে। এই ধরনের একটা মনোভঙ্গি থেকে তারা করছে যাতে ভবিষ্যতে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে শুধু তারাই থাকে। এটা একটা সুদূর প্রসারী রাজনৈতিক লক্ষ্যেই এই ধরনের কথাবার্তা বলছে। কারণ দেখুন, বিএনপি যখন 11টি নোট অফ ডিসেন্ট দিয়েছে পরিষ্কারভাবে, এবং সেটা কিন্তু জুলাই সনদের বইতে পাশে লেখা আছে, সেটা যখন ভোটে দিল তখন কিন্তু সরকার প্রতারণার আশ্রয় নিল, ওই নোট অফ ডিসেন্টগুলো সরিয়ে রাখলো। কেন? কারণ বিএনপি যখন নোট অফ ডিসেন্ট দিয়ে জাতির সামনে নির্বাচনে দাঁড়িয়েছে তখন সে তো এইভাবেই বলেছে যে আমরা কিন্তু জিতলে এইগুলো আমরা পাশ করব না। কারণ আপনি তো ঠিক করে দিতে পারেন না, আপনি তাহলে তো বিএনপি এবং জামাত একদল হয়ে যেত, বা বিএনপি আর এনসিপি একদল